অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা আমাদের জিকে জিএস জি এর ক্লাস নাম্বার 22। এর আগে আমরা 21টি ক্লাস করিয়ে নিয়েছি। যারা 21টি ক্লাস দেখুনি অবশ্যই আমাদের প্লেলিস্ট বানানো আছে, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ভিজিট করে 21টি ক্লাস দেখবে এবং নোট করে নেবে। কেন এতটা বলছি, আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমরা 100টি ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, যেখান থেকে তোমাদের আমরা 100% কমন দেব। আপকামিং জিআরবিডি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, রেলওয়ে, এসএসসি, দ্যাট মিন্স তুমি যে এক্সামে বসতে যাচ্ছ বা যে এক্সামটার জন্য তুমি প্রিপারেশান বানাচ্ছ বা লক্ষ্য করে বসে আসছো, সেটার সিলেবাসের মধ্যে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসটি তোমাদেরকে 100% বেনিফিট করবে, এতটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। 100% আমাদের টার্গেট তোমাদেরকে কমন দেওয়া। এবং আমরা যে কোশ্চেনগুলো ক্লাসে করাচ্ছি বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেটের এক্সামে আসা কোশ্চেনপত্রগুলো, এবং এই কোশ্চেনপত্রগুলো যদি তুমি 100টা ক্লাসের প্রায় 2,500 থেকে 3,000 কোশ্চেন যদি তুমি ভালো করে স্টাডি করে যাও, আমি আবারও গ্যারান্টির সঙ্গে বলছি তুমি এখান থেকে 90+ উপরে কমন পাবেই। প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা সেম সিরিজ শুরু করেছি এবং 90+ উপরে স্টুডেন্টদের কমন দিয়েছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। চলো আমরা ক্লাসটি শুরু করছি, ক্লাস নাম্বার 22। বেশি কথা না বলে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময় সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, ডিআরডব্লিউ, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে অ্যান্ড টিপিসি, ওয়ার্ড সেক্রেটারি অফ বিভিন্ন ভেরিয়াস মিউনিসিপ্যালিটি কাউন্সিল, নগর পঞ্চায়েত, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, এতটুকু কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ভালো রেসপন্স পাবে। চলো আমরা ক্লাসটি শুরু করছি। প্রথম যে কোশ্চেনটা, নিম্নলিখিত কালো সোনা কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ফলোইং কল্ড ব্ল্যাক গোল্ড? ব্ল্যাক গোল্ড কাকে বলা হয়? অপশনে আছে দেখো, গ্রাফাইট, কয়লা, ডিজেল এবং কাপাস। কাকে ব্ল্যাক গোল্ড বলা হয়? আমরা সকলেই জানি কয়লাকে ব্ল্যাক গোল্ড বলা হয়। কয়লা, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, কয়লাকে ব্ল্যাক গোল্ড বলা হয়। দেখো অ্যাকচুয়ালি কয়লার যে ইউজ বর্তমান যুগে, হিউজ কয়লার ইউজ, এটা একটা মানে বিশাল বড় একটা খনিজ সম্পদ। ঠিক আছে, হিউজ কয়লার ইউজ চলছে, সে কারণে সেটাকে নাম দেওয়া হয়েছে ব্ল্যাক গোল্ড। খুবই মূল্যবান একটি পদার্থ। ঠিক আছে, খুবই মূল্যবান মানে খনিজ সম্পদ, মানে এটা হিউজ, এটার বর্তমান যুগে ইউজ চলছে এবং ফিউচারও এটার ইউজ খুবই হিউজ পরিমাণে চলবে। ঠিক আছে, সে কারণে এটাকে ব্ল্যাক গোল্ড বা কালো সোনা বলা হয়। ঠিক আছে, চলো তারপরে তোমরা এই যে কালো সোনা, তাহলে সাদা সোনা কাকে বলা হয়? সাদা সোনা, সাদা সোনা বা উজ্জ্বল সোনা, তোমাদের পরীক্ষা আসতে পারে নিম্নলিখিত কোনটিকে উজ্জ্বল সোনা অথবা বা সাদা সোনা বলা হয়? তাহলে বলবে কাপাস। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। অপশন ডি কে বলা হয়, কাপাসকে বলা হয় সাদা সোনা বা উজ্জ্বল সোনা, এবং ব্ল্যাক সোনা বা কালো সোনা বলা হয় কয়লাকে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। ওকে, সিকিম, সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক লোকেটেড। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছ অবশ্যই থ্যাংক ইউ। আর যারা কমেন্টস করো অবশ্যই কমেন্টস করে জানাও, তাহলে কি হবে, তোমাদের এটা রিভাইজ হবে, প্র্যাকটিস হবে। ঠিক আছে, বেনিফিট হবে। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর, সিকিম। ঠিক আছে, আচ্ছা, এই যে যদি বলে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান যে ন্যাশনাল পার্কটা, এটা কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেনটা পরীক্ষায় এমনও কোশ্চেন আসে যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক
কোন নদীর তীরে অবস্থিত? তাহলে বলবে তুমি তিস্তা নদী, তিস্তা, হ্যাঁ, তিস্তা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তিস্তা নদীর তীরে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। আচ্ছা, সিকিম, ঠিক না? তাহলে সিকিম সম্বন্ধে আমরা একটু জানি। সিকিমের রাজধানী কি? সিকিমের রাজধানী হলো গ্যাংটক। আমরা সকলে জানি সিকিমের রাজধানী গ্যাংটক। এবং সিকিমের যে মানে কি বলবো স্টেট অ্যানিমেল কি জানো তোমরা? স্টেট অ্যানিমেল সিকিমের, ইয়েস, রেড পান্ডা। রেড পান্ডা হলো সিকিমের স্টেট অ্যানিমেল। ঠিক আছে, রেড পান্ডা। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটি কোশ্চেন তোমাদের সিকিমের উপরে পরীক্ষা আসে যে সিকিমে কোন কোন মানে উপজাতি মানে মানে দেখতে পাওয়া যায় বা বাস করে, এমন একটা কোশ্চেন পরীক্ষা আসে, কোন কোন উপজাতি সম্প্রদায়ের লোক বসবাস করে। তাহলে ম্যাক্সিমাম লেপচা এবং লিম্বু, লেপচা এবং লিম্বু, হ্যাঁ, পরীক্ষায় এভাবে কোশ্চেনটা আসে যে লেপচা এবং লিম্বু উপজাতির কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তাহলে তোমরা বলবে সিকিম রাজ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসে। ওকে, অনেকবার অনেক এক্সামে এসেছে ডিয়ার স্টুডেন্ট, ভালো করে এগুলো নোট করে রাখো। হ্যাঁ, এক্সট্রা ফ্যাক্টগুলো যেগুলো আমি বলছি এগুলো তুমি একটু মানে টুকে রাখো, নোট করে রাখো। ঠিক আছে, তাহলে দেখবে মানে এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, কেন প্রিভিয়াস ইয়ারগুলোতে আমরা 7 বছর হয়েছে ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। আমরা যে সিরিজগুলো জিকে জিএসের করিয়েছি, বিশেষ করে গত জিআরবিটির সময়ও 90% জিকে জিএস থেকে আমরা কমন দিয়েছি। সেই কারণে 700+ আমাদের স্টুডেন্ট কমন পেয়েছে, একমাত্র জিকে জিএস ওদের স্ট্রং হয়েছে বলেই, ম্যাক্সিমাম কমন পেয়েছে বলেই। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের কোন রাজ্যে অষ্টমুদি ঝিল অবস্থিত? অষ্টমুদি ঝিল ভারতের কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদি ঝিল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে কেরলে। কেরলে দেখতে পাওয়া যায় অষ্টমুদি ঝিল। অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার করেছ একদম সঠিক। আচ্ছা, কেরলের থেকে আরেকটি মানে কি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কেরল থেকে আসে যে পেরিয়ার ঝিল কোন রাজ্যে দেখতে পাওয়া যায় বা পেরিয়ার ঝিল কোন রাজ্যে অবস্থিত, এই কোশ্চেনটা আসে। তাহলে বলবে তোমরা কেরল রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার অনেক এক্সামে এসেছে যে পেরিয়ার ঝিল, নোট করে রাখো, আমি আস্তে আস্তে বলছি। পেরিয়ার ঝিল কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে অবস্থিত। ঠিক আছে, কেরল রাজ্যে অবস্থিত। তাছাড়া যে সাইলেন্ট ভ্যালিও কিন্তু কেরলেই অবস্থিত। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাছাড়া তোমাদের পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে যে কথাকলি কোন রাজ্যের নৃত্য? এই কোশ্চেনটা পরীক্ষায় অনেকবার এসেছে, নোট করো। কথাকলি কোন রাজ্যের নৃত্য? কোন রাজ্যের? কেরল রাজ্যের নৃত্য। ঠিক আছে, উমান উৎসব কোন রাজ্যের উৎসব? উমান কেরল রাজ্যের উৎসব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কেরল থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি উমান কোন রাজ্যের উৎসব? কেরল রাজ্যের। কথাকলি কোন রাজ্যের নৃত্য? কেরল রাজ্যের। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কেরল রাজ্যে দেখতে পাওয়া যায়। পেরিয়ার ঝিল কোন রাজ্যে অবস্থিত? কেরলে অবস্থিত। তাহলে কেরলের উপর আমরা কয়টা কোশ্চেন পেলাম? 3 থেকে 4টা কোশ্চেন পেলাম, আমরা 5টা কোশ্চেন পেলাম। সবগুলো আশা করি তুমি নোট করে নিয়েছো। সবগুলো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্ট, একিন মানো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে স্থাপিত হয়? আমরা সকলে জানি, বেসিক কোশ্চেন, বাট পরীক্ষায় আসে, বিশেষ করে গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলের এক্সামে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে স্থাপিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ইয়েস, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয়, আমরা জানি এটা, অনেকবার আমরা করিয়েছি ইউটিউবের মাধ্যমে, অনেকবার পড়িয়েছি, অনেকবার পরীক্ষায় এসেছে। 1 এপ্রিল 1935। কবে? 1 এপ্রিল 1935-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়। কোথায় স্থাপিত হয়? কলকাতায় স্থাপিত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোথায় স্থাপিত হয়? কলকাতা স্থাপিত হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদেরকে এখান থেকে আরও কোশ্চেন আসে যে জাতীয়করণ, ঠিক আছে, মানে যে কি বলবো জাতীয়করণ কবে করা হয়? জাতীয়করণ করা হয় 1949-এ। ঠিক আছে, 1949-এ এটাকে জাতীয়করণ করা হয়, ন্যাশনালাইজড। ঠিক আছে, এবং বর্তমানে তারপরে এটাকে ট্রান্সফার করা হয় কলকাতা থেকে মুম্বাইয়ে। হ্যাঁ, এখন বর্তমানে মুম্বাইয়ে অবস্থিত। হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো অনেক রাজ্যে অবস্থিত, মানে হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত, ঠিক না?
অনেক রাজ্যেই ব্রাঞ্চ রয়েছে, হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে ব্যাঙ্কিং সেক্টর যেহেতু মানে উঠে এসেছে, আরেকটি কথা না বললে তোমাদের না হয় যে এসবিআইয়ের উপরে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন আসে যে এসবিআইয়ের প্রতিষ্ঠা কবে। ঠিক আছে, এসবিআইয়ের যে পূর্ব নাম কী ছিল এমন ধরনের কোশ্চেন আসে। এসবিআই যদি প্রতিষ্ঠা বলে তাহলে তোমরা বলবে 1 জুলাই 1955। কবে? 1 জুলাই 1955-এ। হ্যাঁ, এসবিআইয়ের পূর্ব নাম ছিল কি? ইম্পেরিয়াল ব্যাংক, মেবি। ইয়েস, ইম্পেরিয়াল ব্যাংক। ঠিক আছে, এসবিআই ব্যাংকের পূর্বে নাম ছিল, হ্যাঁ, ইম্পেরিয়াল ব্যাংক ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় লম্বা নদীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বড় লম্বা নদীর নাম কি? ভারতের সবচেয়ে বড় লম্বা নদীর নাম কি? ইয়েস, সবচেয়ে বড় লম্বা নদী হলো ভারতের গঙ্গা। হ্যাঁ, গঙ্গা। ঠিক আছে, সকলে জানি আমরা। বেসিক কোশ্চেন, মানে একদম একদম বেসিক লেভেলের কোশ্চেন, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কতবার কত এক্সামে এসেছে এটা কাউন্ট করা মানে ইম্পসিবল। ঠিক আছে, মানে ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সবচেয়ে বড় লম্বা নদীর নাম কি? গঙ্গা। গঙ্গা হলো ভারতের সবচেয়ে বড় লম্বা নদী। ঠিক আছে, তাহলে লম্বা যেহেতু আমাদের ল্যাংথ তো একটু জানা দরকার আমাদের। 2525, কত? 2525 কিলোমিটার। হ্যাঁ, 2525 কিলোমিটার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এটার উৎপত্তি কোথায় হয়েছিল জানো তোমরা? উৎপত্তি হয়েছিল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের তুষার গুহ থেকে। ঠিক আছে, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের তুষার গুহা থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়। ঠিক আছে, এবং এটা কোথায় গিয়ে মানে পতিত বা পতনস্থল কি তোমার জানো? এটা বঙ্গোপসাগরে গিয়ে মানে মিলিত হয়ে গেছে, বঙ্গোপসাগরে গিয়ে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখো। সর্বপ্রথম কে স্বরাজ শব্দটি ব্যবহার করেন? সর্বপ্রথম কে স্বরাজ শব্দটি ব্যবহার করেন? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি রেগুলার বেসিসে ক্লাস করাতে তোমাদেরকে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত, খুবই দুঃখিত। বাট আমরা জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডিকেই মেন টার্গেট দিয়ে এটা শুরু করেছি। তাছাড়া অন্যান্য সব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার সিলেবাসে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিটেড। আবারও আমি বলছি, ওকে। জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি নোটিফিকেশানের বের হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদেরকে 100টি ক্লাস করিয়ে দেবো। প্রয়োজন পরে আমি ডেলি 2টি ক্লাস করাবো। বাট আমরা যে প্রমিস করেছি, যে কমেন্ট তোমাদের সঙ্গে করেছি, সেটা আমরা রাখবো। কেন? কর্মবার্তা অনলাইনে আমরা যেটা বলি, কথা কাজে আমরা 100% মিল রাখতে চেষ্টা করি। ঠিক আছে, এতটুকু তোমরা বিলিভ আমাদের উপরে রাখতে পারো। ওকে, চলো। তাছাড়া আমরা ত্রিপুরা জিকেরও একটা সিরিজ শুরু করব, বা অন্যান্য সাবজেক্টও আমরা তোমাদেরকে কভার করিয়ে দেব। ঠিক আছে, চলো। সর্বপ্রথম কে স্বরাজ শব্দটি ব্যবহার করেন? সর্বপ্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, আচ্ছা, স্বামী দয়ানন্দ সরস্বতী যেহেতু আমাদের মাথায় এসেছে, তাহলে এটা না বললে নাই হয়। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? ইয়েস, স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী কত খ্রিস্টাব্দে করেন? 1875। কোথায় করেন? মুম্বাই। 1875 মুম্বাই। পরীক্ষায় আসে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। কোথায় করেন? মুম্বাই করেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন। লুনার ঝিল কোন রাজ্যে অবস্থিত? লুনার ঝিল কোন রাজ্যে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। হ্যাঁ, মহারাষ্ট্রে অবস্থিত। লুনার ঝিল কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ঝিলটাতে এটা কীভাবে সৃষ্টি হয়েছিল তোমরা জানো? ইয়েস, উল্কা পতনের ফলেই এই ঝিলটা সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, যেটা মানে উল্কা যে পতন হয়েছিল, সেই পতনের ফলেই এই ঝিলটার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, চলো। মহারাষ্ট্র তো সকলেই আমরা জানি, ঠিক না? মুম্বাই মহারাষ্ট্র, ঠিক না? মুম্বাইয়ের ক্যাপিটাল মহারাষ্ট্র। ঠিক আছে, ভারতের যেটা আর্থিক রাজধানী, ঠিক না? এটা বলা হয় আর্থিক রাজধানী। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। ত্রিপিটক নিম্নলিখিত কোন ধর্মের সাথে সম্বন্ধিত? সকলেই জানি আমরা ত্রিপিটক কোন ধর্মের সাথে সম্বন্ধিত? ইয়েস, বুদ্ধ ধর্ম। ঠিক না? বৌদ্ধ ধর্ম, এই তো বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থই তো ত্রিপিটক। পরীক্ষায় আসে যে বুদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। ঠিক না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন।
অক্ষরধাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই যে অক্ষরধাম মন্দির, এটা কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। পরীক্ষা আসে কিন্তু অক্ষরধাম, সিদ্ধিবিনায়ক, মীনাক্ষী মন্দির, সূর্য মন্দির, এগুলো কোন রাজ্যে অবস্থিত? এই ধরনের মন্দির, যে ফেমাস মন্দিরগুলো, ভারতের কিছু ফেমাস টেম্পল রয়েছে, সেগুলো কোন রাজ্যে লোকেটেড পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো তাহলে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। অক্ষরধাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, দিল্লিতে অবস্থিত। যা মহারাষ্ট্রে অবস্থিত একটি ফেমাস মন্দির কি, যেটা পরীক্ষায় আসে? সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক মন্দির যদি তোমাদের পরীক্ষায় আসে যে সিদ্ধিবিনায়ক মন্দির কোন রাজ্যে অবস্থিত, তাহলে বলবে মহারাষ্ট্রে অবস্থিত। আর মীনাক্ষী মন্দির ফেমাস মন্দির, পরীক্ষায় আসে তামিলনাড়ুতে অবস্থিত। এবং উড়িষ্যা সূর্য মন্দির, উড়িষ্যার সূর্য মন্দির, জগন্নাথ মন্দির, এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ, উড়িষ্যায় অবস্থিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি নোট করে তোমরা সবগুলো রাখছো। ঠিক আছে, কারণ যদি নোট করে না রাখো, দেখো লস, অনেক নোকসান হবে। কেন এখন তোমাদের 2-1 দিন মনে থাকবে, তারপর কিন্তু তুমি ভুলে যাবে 100%। ঠিক আছে, এটা মানুষের বৈশিষ্ট্য। ঠিক আছে, সুতরাং তুমি এগুলো নোট করে রাখতে চেষ্টা করবে। আর তোমাদেরকে ইনফর্ম করে দিই, তোমরা যারা এই ক্লাসগুলোর PDF উইথ আনসার কি, তাছাড়া প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তুমি ওয়ান টাইম 499, কত 499 তুমি পে করে, একবারই মনে রাখবে, মাসে মাসে না, ওয়ান টাইম পেমেন্ট করে আপ টু 2027 পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা জিকে জিএসের ক্লাসের এই 100টা সিরিজ সে তো পাবেই। তাছাড়া এই সিরিজ শেষ করার পরে আমরা ত্রিপুরা জিকের সিরিজ শুরু করছি, সেই সিরিজের যাই ক্লাস করাচ্ছি সবগুলোর PDF উইথ আনসার কি তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তাছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যেগুলো পসিবল কালেক্ট করা, সেগুলো পেয়ে যাবে। তাছাড়া আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে, সেগুলো যদি তুমি আপ টু 2027 পর্যন্ত পেতে যাও, অবশ্যই ওয়ান টাইম 499 পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। মনে রাখবে, প্রায় 350-এর উপরে, প্রায় 400-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এখন পর্যন্ত জয়েন রয়েছে এটার মধ্যে। তুমি চাইলে জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে বলবে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাই, তাহলে আমরা তোমাদেরকে ডিটেলস দেবো কীভাবে কী করতে হবে। ঠিক আছে, চলো, বেনিফিট হবে, লস হবে না, একটু হিসাব কিতাব করে দেখো। আর আমরা যারা কমিটমেন্ট আমরা যেটা করি, যেটা তোমাদের সঙ্গে আমরা প্রমিস করি, সেই প্রমিস কিন্তু আমরা 100% পালন করবই বা করি, এটা মাথায় রাখবে। যে অনেকে বলতে পারো দাদা 2027 পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স দেবেন এই ওয়ান টাইম পেমেন্ট করে, নাকি পরবর্তী সময়ে আবার রিনিউয়াল করতে হবে এমন কিছু? না না, নো ডিয়ার স্টুডেন্ট, কোনো রিনিউয়াল করতে হবে না। যেটা আমরা প্রমিস করেছি সেই প্রমিস কথার কাজে আমাদের 100% মিল পাবে। চলো 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়, মানে কি বলবো, কতবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে ডিয়ার স্টুডেন্ট, মানে বিলিভ করো। এবং আপকামিং দিনগুলো তো কতবার আরও আসবে, হিসাব নেই, অনেকবার আসবে। ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? আমরা সকলেই জানি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই যে জাতীয় পতাকা আমাদের, এটা কবে গৃহীত হয়? এবং আরেকটি কোশ্চেন এখান থেকে আসে যে এই জাতীয় পতাকাটা যে আমাদের, এই জাতীয় পতাকাটার যে নকশাটা, এইভাবে জাতীয় পতাকাটা হবে, গেরুয়া, সাদা, গ্রিন, সবুজ, এইভাবে যে হবে, এটা এই যে নকশাটা, মাঝখানে অশোক চক্র হবে, এই নকশাটা কে করেছিলেন সেটাও তোমাদের পরীক্ষা কিন্তু আসে। আচ্ছা, প্রথম এই কোশ্চেনটার আনসারটা আমরা দেখি, ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? সেটা গৃহীত হয়েছিল 22 জুলাই 1947। কত? 22 জুলাই 1947 সালে ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা গৃহীত হয়। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছিলাম আমি, যে জাতীয় পতাকাটা যে নকশাটা কে করেছিলেন, জাতীয় পতাকার নকশা এটা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কি করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। অপশন সি হবে সঠিক উত্তর। কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। অপশন সি হবে সঠিক উত্তর। এটি কোন রাজ্যে অবস্থিত? কোন নদীর উপরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা এইভাবে আসে, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত বা কোন নদীর উপরে অবস্থিত? পরীক্ষা কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার এসেছে, দেখা গিয়েছে। আচ্ছা, প্রথমে আমরা দেখিনি ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত। তাহলে যেহেতু উচ্চতম, তাহলে এটার হাইট কত জানো তোমরা? 455 মিটার। কত? 455 মিটার।
ওকে, এটা তো জানলাম। এখন এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে মধ্যে পড়ে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে। কোন নদীর উপর যদি বলে তাহলে বরাহি নদীর উপর, কর্ণাটকের বরাহি নদীর উপরে অবস্থিত। ক্লিয়ার? বরাহি নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার উপর আমরা জানলাম। আচ্ছা, যেহেতু ভারতের আমরা উচ্চতম জলপ্রপাত জানলাম, তাহলে এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি বিশ্বের, তাহলে হবে অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত, অ্যাঞ্জেল জলপ্রপাত হলো বিশ্বের মধ্যে উচ্চতম জলপ্রপাত। ভারতের হলো কুঞ্চিকল। আচ্ছা, যেহেতু ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল, 455 মিটার আমরা হাইট পেলাম, তাহলে বিশ্বের যে উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, এটার হাইট কত, উচ্চতা কত? এটা হলো 975 মিটার। ঠিক আছে, প্রায় মানে কি বলবো, ডাবলের থেকে বেশি, ঠিক না? ডাবলের থেকে বেশি। ওকে, চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা নোট করে নিচ্ছ সবগুলো। ঠিক আছে, চলো 12 নম্বর কোশ্চেনটা দেখো, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলার মানে রাখে না। দেখো যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে, সুতরাং এগুলো রিপিটেড হওয়ার ম্যাক্সিমাম পসিবিলিটি। ওকে, আচ্ছা, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কী হবে সঠিক উত্তর? নাগপুর, বরোদা, আহমেদাবাদ, কোয়েম্বাতুর। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আহমেদাবাদ। ওকে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ওকে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, যদি বলে তোমাদের যে এখানে তো বলেছে কোন শহরকে ভারতের, আচ্ছা যদি বলে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের, তাহলে হবে কিন্তু কোয়েম্বাটুর। হ্যাঁ, কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, আর ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদকে। ক্লিয়ার? দুটোটার মধ্যে ডাউট হলে চলবে না। ঠিক আছে, যে কোনো একটাও আসতে পারে পরীক্ষায়। ওকে, চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? সেকেন্দ্রাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুর, চণ্ডীগড়। কোনটা হায়দ্রাবাদের যমজ শহর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদকে হায়দ্রাবাদের যমজ শহর বলা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে যে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নটা অনেকবার অনেক এক্সামে এসেছে, দেখা গেছে। হায়দ্রাবাদ কোন, মানে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটা মুসি নদীর তীরে অবস্থিত। মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে, দেখা গেছে। ঠিক আছে, মুসি নদীর তীরে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি, কোন শহরকে দক্ষিণাত্যের কাশী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন শহরকে দক্ষিণাত্যের কাশী বলা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাই। মাদুরাইকে দক্ষিণাত্যের কাশী বলা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। ওকে, মাদুরাই এটা কোন রাজ্যে অবস্থিত জানো? মাদুরাই হলো তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু, হ্যাঁ, ওই কিছুক্ষণ আগে বললাম না, তামিলনাড়ুর যখন মাথায় আসে কোন মন্দিরটা, তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে বললাম না এখন, ওই তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুতে মাদুরাই অবস্থিত। ওকে, কোন শহরকে দক্ষিণাত্যের কাশী বলা হয়? মাদুরাইকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন বন্দর? মানে কোন বন্দর বলতে এটা কি বন্দর বোঝাচ্ছে? এটা কি নদী বন্দর, সমুদ্র বন্দর, বা কি বন্দর, কৃত্রিম না প্রাকৃতিক, কি বন্দর এটা এখানে বোঝাচ্ছে কোশ্চেনে? ঠিক আছে, যে হুগলি নদীর তীরবর্তী, তাহলে আমরা এটা তো বুঝে গেছি কোশ্চেন থেকে যে কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে। ঠিক না, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ভালো করে দেখবে। হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন বন্দর? ইয়েস, সঠিক উত্তর হবে এটি নদী বন্দর। ঠিক আছে, যেহেতু হুগলি নদীর তীরে অবস্থিত সে কারণে এটা নদী বন্দর। ঠিক আছে, একদম মানে কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া তোমাদের আরেকটি কোশ্চেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে তোমাদের পরীক্ষায় আসে যে ভারতের সবচেয়ে বড় কি বলবো আমদানি বন্দর, রপ্তানি বন্দর, এগুলো পরীক্ষা আসে। ভারতের সবচেয়ে বড় আমদানি বন্দর কোনটি যদি বলা হয় তাহলে কিন্তু হবে মুম্বাই। হ্যাঁ,
এখানে অপশনে নেই মুম্বাই, ঠিক আছে। মুম্বাই বন্দর হলো ভারতের সবচেয়ে বড় আমদানি বন্দর, ইম্পোর্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর এক্সপোর্ট যদি বলে, রপ্তানি বন্দর যদি বলে, তাহলে হবে কিন্তু মারমাগাঁও বন্দর, ঠিক আছে। মারমাগাঁও বন্দর হলো ভারতের সবচেয়ে বড় রপ্তানিকারক বন্দর, এবং আমদানিকারক বন্দর হলো মুম্বাই বন্দর, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে। চলো, তাহলে আজকের ক্লাসে আমরা এই 15টি কোশ্চেন করিয়েছি। আশা করি 15টি কোশ্চেনের সঙ্গে এক্সট্রা ফ্যাক্ট মুখ মিলিয়ে আমরা 35 থেকে 40টা কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এইভাবে যদি প্রত্যেকটা ক্লাস তুমি অ্যাটেন্ড করো, নোট করে নাও, প্রত্যেকটা ক্লাসে যদি তুমি 35 থেকে 40টা কোশ্চেন পেয়ে যাও, 100টি ক্লাস যদি আমি করাই, 3,500 থেকে 4,000 কোশ্চেন তুমি পাবে। এবং আমাদের নোটস যদি তুমি ঠিকঠাকভাবে পড়তে পারো, আমি গ্যারান্টির সঙ্গে তোমাকে আবারও আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি যে এখান থেকে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। আর কোনো এক্সামে জিকে জিএসের থেকে ম্যাক্সিমাম ভালো স্কোর যদি করতে পারো, ওই এক্সাম ক্লিয়ার তোমার হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। এটাই আমাদের মানে কি বলবো কৌশল। পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা এই কৌশলটাই অবলম্বন করতে তাদেরকে বলি, সেই কারণে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছেছে এবং আগামী দিনও পৌঁছতে পারবে, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে তোমাকে বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যদি তুমি জয়েন না করে থাকো, দুটোটা ফ্রি গ্রুপ, অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। আর যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।